স্বাগত জানাচ্ছি সময় টিভির নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আবু সাইদ নিশান। আজকে আমরা কথা বলবো মূলত বর্জ্য কিভাবে সম্পদে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে, এবং এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করার প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু বর্জ্যকে সম্পদে রূপান্তর করার প্রেক্ষিতে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প নিয়েছিল, এবং সেই বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পটি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি 2024 সালের 5 আগস্ট থেকে কিন্তু বন্ধ আছে। এবং সাধারণত আমরা যেই বর্জ্য থেকে বিদ্যুৎ, বর্জ্য থেকে জৈব সার যে প্রকল্পগুলো দেখে থাকি, সেই প্রকল্পগুলো কিন্তু এখনও ওইভাবে বাস্তবায়ন হয়নি। এই বিষয়ে কিন্তু আমরা একটি প্রতিবেদন করেছি, এবং সেই প্রতিবেদনটি আজকে অনিয়ার হচ্ছে। কিন্তু এই অনিয়ারের জায়গা থেকে আমরা অনেক সময় অনেক তথ্য প্রতিবেদনে দিতে পারি না, সেই জায়গা থেকে কিন্তু আমরা এই ফেসবুক লাইভটা করে থাকি। তো আমি আপনাদেরকে যেটা জানাতে চাচ্ছিলাম যে বর্জ্য যে সম্পদে রূপান্তর হওয়ার যে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন পরিকল্পনা নিয়েছিল, সেটি কিন্তু এখনও বাস্তবায়ন হয়নি। এবং সেই অর্থে বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে যে 2018 সালে একটি প্রকল্প নেওয়া হয়েছিল বর্জ্যকে সম্পদে রূপান্তর আমিনবাজার ল্যান্ডফিলে, সেই বিষয়ে আমার একটি প্রতিবেদন আছে। চলুন আমরা সেটি দেখে আসি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। সংশ্লিষ্টরা বলছে 2024 সালের 5 আগস্ট থেকেই বন্ধ রয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কাজ। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1 মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন CNG স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। কয়লার সাবস্টিটিউট হিসাবে আপনার এই বর্জ্য থেকে ছোট ছোট পিস কোলের মতো বের হবে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখাবে। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওয়েস্ট টু এনার্জি, বায়োগ্যাস, কম্পোস্ট বা যদি আমি RDF করতে পারি তাহলে এখান থেকে আমি মিথেন এমিশনটা কমাতে পারবো। আমাদের যে সলিড বেস রুলসটা আছে এটা যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন প্রপারলি, তাহলে 75% অফ দ্য প্রবলেম আমাদের বর্জ্য ব্যবস্থাপনার এমনি সলভ হয়ে যাবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। আমরা এতক্ষণ দেখছিলাম আমার করা একটি প্রতিবেদন, এবং আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে বর্জ্যকে সম্পদে রূপান্তর করার যে প্রতিবেদনটি আমরা দেখলাম, সেখানে কিন্তু আমরা দেখছি যে বর্জ্যকে বিদ্যুৎ এবং জৈব সার এবং বায়োগ্যাস এই প্রকল্পগুলো কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়েছিল। কিন্তু আমরা সরেজমিনে গিয়ে যেটা দেখতে পেরেছিলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যে বর্জ্যের যে স্তূপগুলো ছিল সেগুলো কিন্তু পাশেই যে তুরাগ নদী এবং বিভিন্ন পার্শ্ববর্তী খালগুলো সেগুলো কিন্তু পড়েছিল, এবং সেই
পড়ে থাকার জায়গা থেকে কিন্তু আমরা দেখলাম যে বর্জ্যকে সম্পদে রূপান্তরের যে জায়গা, সেখানে কিন্তু একটা পরিবেশ দূষণের একটা জায়গাও কিন্তু তৈরি হচ্ছে। আর এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রথম যেটা দরকার, সেটা বিশেষজ্ঞরা বলছেন যে জৈব এবং অজৈব এটাকে প্রথমেই উৎস থেকে কিন্তু আলাদা করে ফেলতে হবে। কারণ এই জৈব এবং অজৈব বর্জ্যটাকে যদি আলাদা না করা যায়, তাহলে কিন্তু বর্জ্য সম্পদে রূপান্তর করা চ্যালেঞ্জিং হয়ে যায়। এবং সেই জায়গা থেকে বিশেষজ্ঞরা আরও যেটা বলছেন যে এই যে বর্জ্যকে সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সরকার পরিবর্তনের পর বা 2024 সালের 5 আগস্ট পরবর্তীতে কিন্তু সেগুলোর সুফল দেখা যাচ্ছে না। তো এই সুফল কেন বন্ধ হয়ে আছে, এবং এইটা তো আসলে জনবান্ধব একটি জিনিস, সেটাকে আসলে বন্ধ করার ক্ষেত্রে এবং সেটা যদি আরও চালু করার ক্ষেত্রে যদি বেগবান কোনো দায়িত্ব নেওয়া হয়, তাহলে কিন্তু সেটা সুফল মিলবে। এবং এই বর্জ্যকে সম্পদে রূপান্তর করা, তো উত্তর সিটি কর্পোরেশন যে প্রকল্পটি ছিল, সেই প্রকল্পের জায়গা থেকে কিন্তু আমরা এখনও দেখেছি সেটা থমকে আছে। এবং আমরা যদি দক্ষিণ সিটি কর্পোরেশনে যাই, সেখানেও কিন্তু বর্জ্যকে জৈব সার তৈরি করার যে প্রকল্প নেওয়া হয়েছিল, সেটিরও কিন্তু যন্ত্রাংশতে আমরা দেখেছি যে এখনও প্রায় 1 বছর ধরে পড়ে আছে। এবং সেই যে জৈব সারের যে প্ল্যানটা হয়েছে, সেই প্ল্যানটাও কিন্তু ওইভাবেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। তো এই যে দীর্ঘ সময় ধরে জরাজীর্ণ অবস্থায় এই পাওয়ার প্ল্যান্ট পড়ে আছে, ওইদিকে জৈব সারের প্রকল্প পড়ে আছে, এগুলো আসলে প্রশ্নবিদ্ধ করছে যে বর্জ্যকে আসলে আমরা কবে নাগাদ এটা সম্পদে রূপান্তর করতে পারবো। তবে ঢাকা শহরে না হলেও বর্জ্যকে কিন্তু সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছিল। সেই প্রকল্পের জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বর্জ্য সম্পদে রূপান্তর হলে অনেকগুলো উপকার আমাদের এখানে আসবে। এবং এই বর্জ্যকে সম্পদে করার জন্য যে প্রকল্পটি নেওয়া হয়েছিল, সেটি কিন্তু বলা হচ্ছিল যে এই যে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে, এই বিপুল পরিমাণ বর্জ্য কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৈনিক 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সেটার পরিমাণ প্রায় 3500। এই যে 7500 মেট্রিক টন বর্জ্য প্রতিদিন তৈরি হচ্ছে। এবং এই প্রতিবেদনে যেটা আমরা জানতে পারছিলাম যে দেশে প্রায় 47,000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। তো এই বিষয়ে আমার কিছু তথ্য আছে, চলুন আমরা সেগুলো দেখে আসি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমিনবাজার বর্জ্য থেকে যে বিদ্যুৎ প্রকল্প, সেই প্রকল্পের ধরনটা ছিল বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন। এটা চায়নার একটি কোম্পানি সিএমইসির সঙ্গে কিন্তু চুক্তি হয়েছিল 2021 সালে। এবং এই 2021 সালে চুক্তি হওয়ার পর এই চায়নার সিএমইসিকে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রায় 30 একর জমি কিন্তু তারা দিয়েছিল। এবং এই 30 একর জমিতেই কিন্তু তারা বর্জ্যকে সম্পদে রূপান্তর করার যে প্রেক্ষিত, সেখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল। এবং সেই জায়গায় কিন্তু প্রতিদিন দৈনিক বর্জ্যের পরিমাণ ছিল মাত্র 3000 টন। এবং সেই 3000 টনের জায়গায় কিন্তু এখন কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, প্রতিদিন দৈনিক তৈরি হচ্ছে কিন্তু 4000 টন। এবং এই যে 1000 টন বেশি বর্জ্য তৈরি হওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে 1 বছরের বেশি সময় ধরে কিন্তু বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হয়নি। এবং এই বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, সেটি কিন্তু ছিল দৈনিক 42.5 মেগাওয়াট। এবং এই প্রকল্পের কাজ কিন্তু শুরু হয়েছিল 2023 সালে, এবং 2024 সালে আপনার যে 5ই আগস্ট থেকে কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। এবং সেই জায়গায় এবং বিদ্যুৎ উৎপাদনের যে সময়কালটা দেখা হয়েছিল 2026 সাল। তবে আমরা বেশ কিছু জায়গায় দেখেছি যে 2026 সালে বিদ্যুৎ উৎপাদনের সময়কাল দেওয়া হলেও 2025 সালের এই অক্টোবর মাসেই কিন্তু বর্জ্য থেকে যে বিদ্যুতের উৎপাদন 42.5 মেগাওয়াট, সেটি কিন্তু দেখা কথা ছিল, কিন্তু সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এবং এই যে প্রকল্পের কাজ 23 সালে শুরু হলো, এবং আপনার 26 সালে ইভেন 25 সালের যে এই অক্টোবর মাসে দেখার কথা ছিল, সেটি কিন্তু ঝুলে গেছে কিন্তু প্রকল্প 2024 সালের 5 আগস্টেই। তো এই যে বিভিন্ন বর্জ্যকে সম্পদে রূপান্তর করার যে প্রকল্পগুলো নেওয়া হয়, এগুলো বিভিন্ন কারণে যে বন্ধ হয়ে যাচ্ছে, সেটি কিন্তু আসলে একটা প্রশ্ন তৈরি করছে। এবং আমরা আরেকটা গ্রাফিক্স দেখতে চাই, আমার আরও কিছু তথ্য আছে। এই যে দেশে যে দৈনিক তৈরি হওয়া বর্জ্য, আমরা যে শুরুতে বলছিলাম যে শহর এলাকায় প্রতিদিন তৈরি হয় কিন্তু 47,000 টন বর্জ্য। এবং এই 47,000 টন বর্জ্য কিন্তু আমি যদি ঢাকা শহরের কথা বলি, সেখানে কিন্তু প্রায় 7,500 টন বর্জ্য তৈরি হচ্ছে। এই 7,500 টন বর্জ্য যে তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণ বর্জ্য, এটি কিন্তু আমরা যে আমাদের যে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ যে করছে, সেটি কিন্তু কমিয়ে আনতে পারি এই বিভিন্নভাবে বর্জ্যকে বিদ্যুৎ, বর্জ্যকে বায়োগ্যাস, বর্জ্যকে জৈব সারে রূপান্তর করে আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারি। এবং আমার কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেটিও একটু দেখে আসতে চাই।
যে কারণে আসলে বন্ধ রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, এটি নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপকের কাছে, এবং তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই সিএমইসির সাথে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা কিন্তু তাপমাত্রা নির্ধারণ করা হয়েছিল 850 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেই 850 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় নির্ধারণ করা হয়েছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে 150 ডিগ্রি সেন্টিগ্রেডের যে তারতম্য, এই তারতম্যের কারণেই নাকি এই বর্জ্য থেকে বিদ্যুতের আমিনবাজার ল্যান্ডফিল্ডের যে প্রকল্পটি নেওয়া হয়েছিল সেটি বন্ধ হয়ে গেছে। এবং এই বন্ধ হয়ে যাওয়ার জায়গা থেকে কিন্তু আমরা সেটা জানতে পেরেছি। আমার কাছে কিন্তু আরও কিছু তথ্য আছে, আমরা সেটিও একটু দেখে আসতে চাই। এই যে বর্জ্য থেকে বায়োগ্যাস এবং জৈব সার, এটি আমরা বলবো যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও কিন্তু আমরা দেখেছিলাম যে বর্জ্য থেকে জৈব সার তৈরি করার যে প্রকল্পটি নেওয়া হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্জ্য থেকে জৈব সার এবং ক্লিন ঢাকা মাস্টার প্ল্যান 2018 থেকে 2032-এর আওতায় এই প্রকল্পটি নেওয়া হয়, এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে বর্জ্যকে জৈব সার এবং বায়োগ্যাস রূপান্তর করা হবে। এবং সেই প্রকল্পে আমরা যেটা দেখতে পেরেছি যে অচল পড়ে আছে যে অবকাঠামোটি করা হয়েছিল সেটি, এবং ওইখানে যে যন্ত্রাংশ ছিল যেটি থেকে আসলে বর্জ্যকে জৈব সারে রূপান্তর করবে, সেই যন্ত্রাংশগুলো কিন্তু প্রায় বছর খানেক ধরে সেখানে পড়ে আছে। এবং ওইখানে আমরা দেখেছিলাম যে শুধু যে যন্ত্রাংশ পড়ে আসে তা না, অবকাঠামোর যে অবস্থা সেখানে কোনো বর্জ্যের কোনো চিহ্ন নেই। এবং আমার কাছে আরও কিছু তথ্য আছে, সেটিও আমরা একটু দেখতে চাই। এই যে বর্জ্য থেকে তৈরি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ, আমি যেটা বলছিলাম যে বর্জ্য কিন্তু বর্জ্য থেকে ছাড়া নানা রকম সংক্রামক রোগ, এবং এই সংক্রামক রোগ কিন্তু আমাদের এই যে বর্জ্য যে আমরা যে সংস্পর্শে আসি, এই সংস্পর্শ থেকে কিন্তু মশা মাছি, ইভেন এই সময় যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে এবং ডায়রিয়া, শ্বাসজনিত রোগ, এই রোগগুলো কিন্তু এই বর্জ্য থেকে কিন্তু ছড়াচ্ছে। এবং এই যে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে এই বর্জ্য থেকে, এই মিথেন গ্যাসটি কিন্তু এত ভয়াবহ যে কার্বন ডাই অক্সাইডের চাইতেও 80 গুণ বেশি, এবং এটি কিন্তু মানুষের শ্বাসকষ্ট এবং ফুসফুসে মারাত্মক প্রভাব ফেলে। এবং এই যে বর্জ্য যে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ ঘটাচ্ছে, এটিও কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে। যদি আমরা বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে পারি, বর্জ্যকে যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই দিকটাও অনেকাংশে কমে আসবে। এবং আমার কাছে আমরা যেটা বলছিলাম যে বর্জ্যকে যে সম্পদে রূপান্তরের যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা তখন জানালাম। আমার প্রথম যে পর্বটি ছিল সেই পর্বতে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের যে বিপুল পরিমাণ খাদ্য অপচয়ের কথা, এবং এই খাদ্য অপচয়ের কারণে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে সেই বর্জ্য কিন্তু প্রায় 70 থেকে 75%, এবং এই যে বিপুল পরিমাণ খাদ্য এবং খাদ্য থেকে বর্জ্য হচ্ছে, সেই বর্জ্যের কিন্তু কোনো ইউটিলাইজেশন হচ্ছে না। এবং সেই জায়গা থেকে আমার একটা প্রতিবেদন ছিল যে আমরা বছরে প্রায় মোট উৎপাদনের প্রায় 35% খাদ্যই অপচয় করি। এবং এই বিষয়ে আমার কিছু তথ্য আছে, সেটি আমরা একটু দেখে আসতে চাই। ইউএনইপির ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী খাদ্য অপচয়ের যে কথা বলা হচ্ছে যে 2021 সালে মাত্র 1,06,00,000 টন বর্জ্য খাদ্য অপচয় হয়েছিল, যেখানে কিন্তু 2025 সালে 2,10,00,000 টন আমরা খাবার অপচয় করি, এবং সেটা কিন্তু 25 থেকে 4 বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে। এবং খাদ্য একই পাশাপাশি আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে খাদ্য নিরাপত্তাহীনতায় কিন্তু দেখা যাচ্ছে 1,60,00,000 মানুষ, এবং যেইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে 2025 সালের 2,10,00,000 টন খাবার আমরা অপচয় করছি, সেখানে কিন্তু খাদ্য নিরাপত্তাহীনতায় আছে 1,60,00,000 মানুষ। এই যে একটা বিপুল সংখ্যক মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, ওই দিকে কিন্তু আমরা খাবারযোগ্য খাদ্য অপচয় করছি প্রায় 70 থেকে 75%। এবং সেই জায়গা থেকে আমরা যে বর্জ্যকে আসলে যদি ইউটিলাইজেশন করা যায় এবং এই খাদ্য অপচয়ের যে জায়গাগুলো আছে সেগুলো যদি রোধ করা যায়, তাহলে কিন্তু অনেকাংশেই বর্জ্যটাও কমে আসবে। এবং আমার কাছে আরও কিছু তথ্য আছে, আমরা সেটিও একটু দেখে আসতে চাই। ওয়েস্ট কনসার্ন এর তথ্য মতে শহর এলাকায় দৈনিক যে বর্জ্য তৈরির পরিসংখ্যান তারা বলছেন যে 2014 সালে ছিল 23,000 টন, এবং সেটা 2025 সালে এসে দাঁড়িয়েছে 47,000 টনে, এবং তারা বলছেন যে 2040 সালে সেটি কিন্তু 1,18,000 টনে এসে দাঁড়াবে। এবং এই যে বিপুল পরিমাণ পরিসংখ্যান আমরা দেখছি যে এটি কিন্তু দিনকে দিন 3 গুণ করে বাড়ছে, এবং এই 3 গুণ পরিমাণ বাড়ার কারণে এই যে বর্জ্য যে আসলে একটা এবং বিপুল পরিমাণ খাদ্য অপচয়ের জায়গা থেকে যে বর্জ্য বাড়ছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমার কাছে আরেকটি তথ্য আছে, সেটিও আমরা একটু দেখে আসতে চাই।
ইউনিপি 2024 সালের তথ্য বলছে একজন বাংলাদেশি বছরে গড়ে 82 কেজি খাবার অপচয় করে, যা যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং জাপানের চেয়েও বেশি। এবং এই উৎপাদিত খাবারের 27% আসে কিন্তু খাবার টেবিলে, এবং অপচয়কৃত খাবারের আর্থিক মূল্য জিডিপির 4%। এবং এই যে জিডিপির কিন্তু একটা বিশাল অংশ কিন্তু এই খাদ্য অপচয় থেকে আমরা কিন্তু হারাচ্ছি। এবং পাশাপাশি যে উৎপাদন থেকে পরিবহন পর্যায়ে এবং পরিবহন, প্যাকেজিং এবং প্রক্রিয়াজাতকরণে এইটাতেই কিন্তু আসলে 27% খাবার অপচয় হয়ে যাচ্ছে, এবং বাকি যে 34%-র মধ্যে 7% সেটি কিন্তু অপচয় হচ্ছে আমাদের খাবার টেবিলে। এবং এই খাদ্য অপচয়টা যদি কমিয়ে আনা যায় তবেই কিন্তু আসলে বর্জ্যের পরিমাণটা কমে আসবে, এবং বর্জ্যের পরিমাণটা কমে আসলেও আমরা যেটা বর্জ্যকে সম্পদে রূপান্তর করার যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলোর কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আমরা আরও যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে 2টা পর্বের যে বর্জ্যকে আসলে ব্যবস্থাপনার জায়গা থেকে যে প্রতিবেদনগুলো আমরা করেছিলাম, সেটার কিন্তু আরেকটি পর্ব আছে। সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেখানে উঠে এসেছে। এবং এই 3 পর্বের বর্জ্য ব্যবস্থাপনার যে জায়গা থেকে যদি আমরা একটু সামারাইজ করি, যে এই বর্জ্যকে আসলে ব্যবস্থাপনার একটি নীতিমালা হয়েছিল, সেই নীতিমালাটা যদি আমরা আসলে প্রপারলি বাস্তবায়ন করতে পারি তাহলে আসলে 75% আমাদের বর্জ্য ব্যবস্থাপনার সমাধান সম্ভব। এবং এই বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার আসলে পরিকল্পনা হচ্ছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না, এবং মাঠ পর্যায়ে যে গ্যাপগুলো রয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করার জন্য বিশেষজ্ঞরা আসলে বলছেন। এবং আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই বর্জ্য ব্যবস্থাপনার জায়গা থেকে যে আসলে এই যে বিদ্যুৎ, বায়োগ্যাস এবং জৈব সার যে প্রকল্পগুলোর কথা বলছি, এবং পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে এইটার যে স্বাস্থ্য ঝুঁকি এবং পরিবেশ দূষণ যে আছে সেটাও কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যগত জায়গা এবং পরিবেশ দূষণের জায়গায় অনেক বড় নেতিবাচক প্রভাব ফেলে। তো এই ছিল আমার কাছে আজকের ফেসবুক লাইভের সর্বশেষ সংবাদ, এবং আগামীতে আমার যে পর্বটি আছে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।